দম আটকে চোখ মুখ শক্ত করে বসে আছে। এভাবে বসে থাকার অবশ্য কারণও আছে। এই কারণকে ছোট বলা যায় না, তার কাছে তো অবশ্যই না। কারণটা হলো তার সামনে হারিয়ে যাওয়া চিরচেনা সেই মানুষটা বসে আছে। বসে আছে মানে অটোর সামনের সিটে, লোকাল অটো। সে বসতেই কোথা থেকে যেন সেও এসে বসলো। সে তো দেখেই শেষ। অবশ্য সে জানতো এখানে যেহেতু এসেছে, একদিন না একদিন দেখা হবে। এভাবে এত তাড়াতাড়ি সেটা ভাবেনি। মন বড়ই আজব জিনিস। এই যে মানুষটার সাথে দেখা হয়েছে বলে মনে তার সুখের এক তীর অনুভূতি হচ্ছে, কিন্তু কেন, কোন কারণে? তেমন কিছুই তো ছিল না, তবুও কেন? হাই, এই প্রশ্নের উত্তর কি কখনো জানা হবে? মনে হয় না। সে সাথে সাথে বাবুক হয়। আচ্ছা, সত্যি কি কিছু ছিল না? চন্দ্র তে চমকে উঠল, সাথে সাথে নিজেকে সামলে নিল। এত ছোটখাটো বিষয়ে চমকে ওঠার বয়স কি আর আছে? ছোটখাটো? সত্যি কি ছোটখাটো? এই যে এতদিন পরেও এই নামটা মনে রেখেছে, নাকি তাকে দেখে মনে পড়েছে? হয়তো তাকে দেখে মনে রাখার মতো কে সে? সামান্য মুচকি হেসে আস্তে করে বলল, ভালো। আপনি ভালো আছেন? হঠাৎ এখানে? মানে অনেকদিন পর। তে কথা পুরো করতে দিল না, সাথে সাথেই বলল, ফুপু অসুস্থ। ও, এখন কি করছো? তে আবারও চমকে উঠল। তার ডিভোর্স হয়েছে, এটা এখনো ফ্যামিলির বাইরে কেউ জানে না। এই মানুষটা কি জানে, নাকি এমনি জিজ্ঞেস করছে? সে সর্বোত্তম চেষ্টা চালিয়ে নিজেকে সামলে নিল। নিয়ে একটু ভয়ে ভয়ে অস্পষ্ট ভাবে বলল, বিয়ের পরে মেয়েরা যা করে তাই সংসার, বলে জোরপূর্বক মুখে হাসি টানল। তের মনে হলো তার মুখটা একটু মলিন হলো। সত্যিই কি হলো কি জানি, সে তো কখনো এই মানুষটাকে বুঝতেই পারেনি। আজ আর নতুন করে কি পারবে? বলেই অটো থামাতে বলল। ভাড়া দিতে দিতে গম্ভীর কণ্ঠে বলল, আঁচল টেনে বসো চন্দ্র, অ্যাক্সিডেন্ট হবে তো। আজ যতটা ভাব নিচ্ছ এখনো ততটা বড় হওনি। অবশ্যই এতে তোমার দোষ নেই। এদেশের সব মেয়েরাই বিয়ে হলে নিজেকে বড় বড় ভাবতে শুরু করে। বলেই তিনি হাসলেন। তার সাথে সাথে ধাক্কা খেলো। এই প্রথম এই মানুষটার হাসি দেখলো। সে সাথে সাথে চোখ ফিরিয়ে নিল। সে আর মরতে চায় না, তার আর সেই অধিকারও নেই। তে দীর্ঘশ্বাস ফেললো আর মনে মনে একটু স্বস্তি পেল। যাক, সে জানে না। লোকে বলে বয়সের সাথে সাথে মানুষ বদলায়, কই এই মানুষটা তো বদলায়নি। 4 বছর পরে দেখা, অথচ সেই আগের মতো কাটখাট ভাবে কথা বলে গেল। এতটুকু বদলায়নি, এই এতটুকুও না। এখনো সেই চারালের মতোই কথাবার্তা। অথচ তে এই 4 বছরে কত বদলেছে, ভেঙেছে, ঘুরেছে, তিলে তিলে শেষ হয়েছে। এর কেন জানি একটু রাগ হলো। সব পরিবর্তন তাহারই হতে হবে কেন? 2 কন্যার পর আবারও যখন মেয়ে হলো, তের বাবা যে হোক, মা আয়ু একেবারে নিরাশ হলেন। একে তো মেয়ে, তাও আবার শ্যামলা। অথচ তাদের বড় 2 মেয়ে টুকটুকে ফর্সা। তের বড় বোন লিসা আর মেজ বোন জিমিন। তে বড় হতে লাগলো হেলা ফেলা ভাবে। ছোটবেলা না বুঝলো, যখন একটু বড় হলো তখন ঠিকই বুঝতে পারলো। বুঝতেই তার মনে হিংসে ঢুকে গেল। একরাশ অভিমানের মেঘ এসে জমা হলো তার ছোট মনের কোণে। তখন তার মনে হতে লাগলো সবকিছুতেই তাকে ঠকানো হয়েছে। সবকিছুতেই থাকবে না আর এদের সাথে। যারা তার কদর করে না তাদের কাছে তো অবশ্যই না। বাবা মা বোন সবার সাথে রাগ করে চলে এলো ফুপুর কাছে। তার ফুফু জিসু আর ফুফা মিনহু ছিলেন নিঃসন্তান। তারা তাকে ভালোবাসার চাদরে আগলে ধরলেন। না, বাবা মা চায়নি, তবুও শুনে কি
ফুপা ফুপু বললেন থাকতে চাই থাক, সমস্যা কি। তারপর বাবা মা আর অমত করেনি। দিন কাটতে লাগলো হেসে খেলে। ছোটবেলা থেকে যে আক্ষেপ ছিল তা নিমিষেই কেটে গেল। তখন তার নিজেকে মনে হতো এক যে ছিল রাজা, তার ছিল একটি রানী আর একটি রাজকন্যা। আর এই রাজকন্যা মাধ্যমিক পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়ে সবাইকে তাক লাগিয়ে দিল। তার ফুপা ফুপুর গর্বের শেষ নেই। পুরো গ্রামে মিষ্টি দিলেন, এমনকি কলেজে ভর্তি করাতে ফুপা নিজে নিয়ে গেলেন। সেখানে গিয়ে পরিচয় হলো তার সর্বনাশের সাথে, জাংকুক স্যারের সাথে। কিছু কিছু স্যার থাকে না, কলেজের কোনো স্টুডেন্ট তাকে দেখতে পারে না। জাংকুক স্যার ছিলেন তেমনই একজন। তার একমাত্র কারণ তার বদ ব্যবহার বদ হলেও দেখতে ছিলেন যেমন সুন্দর, লম্বা, তেমনি স্মার্ট। অবশ্যই এই সুন্দরতার বদ ব্যবহারে ঢাকা পড়ে যেত। কেউ তাকে দেখতেই পারতো না। পিঠ পিছে সবাই তাকে ডাকতো জেজেকে স্যার বলে, কারণ তার পুরো নাম ছিল জিয়ন জাংকুক। তে আজও বুঝতে পারে না জাংকুককে কেন সবাই জেজেকে ডাকে। তবে সে এটুকু ঠিকই বুঝেছিল, নর্মাল লাইফে যা যা না হয় কলেজ লাইফে তাই হয়। জাংকুকের সাথে তের প্রথম পরিচয় হলো খুব খারাপ ভাবে। ক্লাসে এসে তের নাম জানতে চাইলো। জাংকুকের এমন চাহনিতে তের সব কথা গোলমাল পাকিয়ে গেল। জাংকুক কিছুক্ষণ তাকিয়ে তাকিয়ে তের গোলমাল ভাব দেখলো। তারপর একটা কাগজে গট গট করে কিছু লিখে তেকে দিয়ে বলল, এটা প্রতিদিন দুবার করে পড়বে, ঘুমাতে যাবার আগে আবার ঘুম থেকে উঠে। বলে জাংকুক খুব স্বাভাবিকভাবে ক্লাস নিলেন, নিয়ে নির্বিকার ভাবে চলে গেলেন। সে চলে যেতে পুরো ক্লাস কাগজ নিয়ে টানাটানি লেগে গেল। যার হাতেই যাচ্ছে সেই হাসছে আর কবিতার মতো করে বলছে, তের নাম স্যার চান্দ্রু দিয়েছে। তে মুখ ফুলিয়ে মনে এক সাগর দুঃখ নিয়ে বাথরুমের দিকে গেল। গিয়েই ফুপিয়ে উঠল। অন্য সবার কলেজের প্রথম দিনের কত সুন্দর সুন্দর স্মৃতি থাকে, আর তার ঝুড়িতে রইল বাথরুমে গিয়ে ফুপিয়ে ফুপিয়ে কান্না। সব তার জন্যই, সব সব সব। জাংকুক স্যারকে মাইনাস করে তের কলেজ লাইফ মোটামুটি ভালোই যেতে লাগলো। কয়েকজন চাড্ডি পাড্ডিও জুটে গেল। শুধু বাবা মারা টিকার করে দেওয়া নামটাই বদলে গেল। তে বললে আর কয়জনই চিনে। যদি বলে আরে জেজেকে স্যারের চান্দ্র, তাহলে হই হই কাণ্ড। কলেজে সবকিছুই বাতাসের বেগে ছড়ায়, এই জেজেকে স্যারের চান্দ্রও ছড়িয়ে গেল। স্যার ক্লাসে আসলে সবার শুরু হয় মিটিমিটি হাসি। স্যার দেখে কিনা কে জানে, তবে সে এসব শুনেও শুনে না, দেখেও দেখে না। এতদিনে আর কিছু পারুক না পারুক হজম করাটা শিখে গেছে। ক্লাস ছাড়া স্যারের সামনে সে বলেও করতে চায় না। জাংকুক যেখানে আছে তে সেখানে নেই। জাংকুক যদি বামে আর তে দৌড়ে যায় ডানে। মোটামুটি যখন সবই ঠিক তখনই এক কাণ্ড ঘটে গেল। কে জানি তার নাম করে স্যারের কাছে লাভ লেটার পাঠিয়ে দিল। স্যার তাকে ডেকে পাঠালো। তে তো আর প্রথমেই জানে না, তাই গেল স্বাভাবিকভাবেই। কিন্তু লাভ লেটার পড়ে লজ্জা ভয়ে সে শেষ। জর্জরিয়ে কেঁদেও ফেললো। না জানি এখন কি শুনতে হয়। যে ছড়ালের ছড়াল দুটো ঠাস করে গালে লাগিয়ে দে, এর হাত কাঁপবে না। কিন্তু তাক অবাক করে দিয়ে স্যার কিছুই বলল না। নির্বিকার ভাবে চেয়ারে বসে বসে দোল খেলো। হাতে তার কলম, সেটা নাচাতে নাচাতে শুধু তাকিয়ে রইল। এমন ভাব, কাঁদো, মন খুলে কাঁদো। আমি এই কান্না দেখার জন্যই এখানে বসে আছি। এই খবরও হাওয়ার বেগে কলেজে ছড়িয়ে গেল। আর তে বড় একটা দীর্ঘশ্বাস ফেলল। স্যার হয়তো বুঝেছে এটা তার কাজ নয়, তাই কিছুই বলেনি। কিন্তু কলেজের ছেলে মেয়ে কি আর এসব বুঝবে? তারা হাসি তামাশার খোরাক আরো ভালোভাবেই পেল। তের আর এসব হজম হলো না। সবকিছুরই একটা সীমা আছে, তাই তে কলেজে যাওয়া কমিয়ে দিল। সপ্তাহে একদিন বা দুদিন গিয়ে শুধু পড়াটা জেনে আসতো। কিন্তু আশ্চর্যের বিষয় হলো তার কিছুদিন পরে স্যার তেদের ক্লাস নেওয়া অফ করে দিলেন। যাই হোক, তবুও তে আর
তো হলো না। এভাবেই দিন যেতে লাগলো। আর আবারও ভালো রেজাল্ট করে শুধু ফুফু ফুফাতে না, পুরো কলেজেই তাক লাগিয়ে দিল তে। ভালো রেজাল্টে কলঙ্কিনীর কলঙ্ক লাঘব হলো। সেকেন্ড ইয়ারে আবার নিয়মিত ক্লাস শুরু করলো তে। কলেজ লাইফের পুরো আনন্দ নিতে থাকলো। তখন মনে হতে লাগলো তের মতো আছে কে সুখে। এর মধ্যে এক ছেলের সাথে তের ভাব আদান প্রদান শুরু হলো। ছেলেটার নাম ইউনু। আর স্বপ্নে দেখতে লাগলো তেকে এভাবে প্রপোজ করছে, ওভাবে প্রপোজ করছে। সেই স্বপ্নও সত্যি হলো। সে দিনটাও আসলো, খুব বাজেভাবেই আসলো। ইউনু তেকে ডেকে পাঠালো কলেজের এক সাইডে। সেখানে স্যারদের আনাগোনা নিয়ে বললেই চলে। ইউনু হাঁটু মুড়ে তের সামনে বসলো। যখনই কিছু বলবে ঠিক ওই সময়ে কোথা থেকে যেন জাঙ্কুক এসে হাজির। চোখে আগুনের ফুলকি নিয়ে দিল এক ধমক। তার ধমকে তে ইউনু দুজনই কেঁপে উঠল। ছেড়ে দে মা, কেঁদে পাচ্ছি টাইপ অবস্থা। জাঙ্কুক ধমকে বলল, এসব করতে আসো কলেজে? এসব করতে? কলেজ লাইফে এত কাহিনী, ভার্সিটিতে গিয়ে তো প্রেমের পুরো উপন্যাস তৈরি করে ফেলবে। ইউনু আমতা আমতা করতে লাগলো। আর তে বরফের মতো জমে দাঁড়িয়ে রইল। প্রাণপণ কান্না থামাতে চেষ্টা করতে লাগলো। কেন? তার সাথেই কেন? ওই কত ছেলে মেয়েরাই তো প্রেম করছে, তাদেরকে তো কেউ কিছু বলেনি। তাকে নিয়ে সবার এত সমস্যা কেন? কেন? তে দৌড়ে কলেজ থেকে বের হয়ে গেল। আর মনে মনে বলল, আর কখনোই আমি এই কলেজে আসবো না, কখনোই না। ছোট মনে একরাশ অভিমান নিয়ে এখানে এসেছিল, আবার একরাশ অভিমান নিয়ে এখান থেকে চলে গেল। রাজকন্যা তার আসল রাজ্যে ফিরে এলো। লিসার বিয়ে হয়েছে, জিমিনের বিয়ে ঠিক হয়ে আছে। কিছুদিনের মধ্যে বিয়ে। আর যে হোক আয়ু এতদিন পরে ছোট কন্যাকে কাছে পেয়ে ছোটবেলার শূন্যতা পূরণ করতে লেগে গেল উঠে পড়ে। তারপর অনেক অনেক দিন কেটে গেল। নতুন কলেজে তের আবার ভালো লাগতে শুরু করলো। মনের আকাশে ঘেরা কুয়াশা কাটতে লাগলো। কিন্তু তে তো তখনও জানে না কুয়াশা কেটে গেলে বসন্তের হাওয়া বইতে শুরু করে। তে সেই হাওয়া গায়ে লাগবে না তা কি করে হয়? একদিন কলেজ থেকে বের হতে তে চমকে উঠল। তার ঠিক সামনে জাঙ্কুক দাঁড়িয়ে, পকেটে হাত দিয়ে তার দিকেই তাকিয়ে। তে একটা ধাক্কা খেলো, তার হার্টবিট বেড়ে গেল এবং তার মনে হলো হঠাৎ করে বাতাসে অক্সিজেনের পরিমাণও কমে গেল। না, ভয়ে না, এক অজানা কারণে। মেয়েরা আর কিছু বুঝুক আর না বুঝুক, এই অজানা কারণটা ঠিকই বুঝে। এই যে তে ঠিক বুঝে গেল। যখনই মানুষটাকে দেখলো ঠিক তখনই সাথে সাথে তার কাছে সব ক্লিয়ার হয়ে গেল। তে ঠাই হয়ে সেখানে দাঁড়িয়ে রইল। জাঙ্কুক নিজেই আর একটু এগিয়ে আসলো। এসে তের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। বড় একটা দীর্ঘশ্বাস ফেলে একটা কাগজ বাড়িয়ে দিল। তে ঠিক কি করবে বুঝে উঠতে পারলো না। নেবে কি নেবে না, দ্বিধাদ্বন্দ্ব করতে করতে ঠিকই হাত বাড়িয়ে নিয়ে নিল। চোখ অবশ্যই তুলল না, কারণ সে ভালো করে জানে চোখ তুললেই শেষ। আসি বলে জাঙ্কুক চলে গেল। আর তে পাথর হয়ে সেখানেই দাঁড়িয়ে রইল। অবশ্য বেশি দাঁড়ালো না, কিছুক্ষণের মধ্যে তার ধ্যান ভাঙলো। ভাঙতে বাসার দিকে দৌড় দিল। কাগজে কি লেখা দেখতে হবে তো নাকি। সে হুড়মুড় করে বাসায় আসলো। রুমে গিয়ে দরজা লাগিয়ে তাড়াতাড়ি কাগজটা চোখের সামনে মেলে ধরলো। সাথে সাথে তের চোখ গোল হয়ে গেল। সাদা শুভ্র একটা কাগজ, তার ভিতরে ছোট ছোট করে অসংখ্যবার একটি শব্দই লেখা, চান্দ্র চান্দ্র চান্দ্র। অপেক্ষা শব্দটাতে আগে শুনলেও এর যথার্থ অর্থ হারে হারে টের পেতে লাগলো। এক একটা সেকেন্ড, এক একটা মিনিট পাহাড় সমান মনে হতে লাগলো। নিজের কাছে নিজেকেই অচেনা মনে হতে লাগলো। একবার বলে বদলোক, তার জন্য কত অপমান হজম করতে হলো। আবার আর এক মন বলে না জানি কবে থেকেই আমাতে ডুবে আছে। শক্তপৃষ্ঠ মানুষ তো প্রকাশ করতে পারেনি, তাই এমন করেছে। দূর, যদি ভালোই বাসত, এক কাগজ হাতে ধরিয়ে উদাও হয়ে কি যেত। না না, কোনো সমস্যা হয়নি তো। ঘৃণা করবে নাকি তার ডাকে সাড়া দেবে এই চিন্তায়
নেওয়া খাওয়া পড়ালেখা সব লাটে উঠলো। আবেগের বয়সে যুক্তি খাটে না, তেও খাটলো না। সেও বেসে গেল। ভালো লাগা নাকি ভালোবাসা সে বুঝলো না, শুধু বুঝলো তাকে অপেক্ষা করতে হবে। সাদা শুভ্র কাগজে হয়তো নতুন কোনো শব্দ বসিয়ে হাজির হবে, সেই পর্যন্ত তাকে অপেক্ষা করতে হবে। তাই সে পথ চেয়ে থাকে। ঘর থেকে বের হওয়ার সময় বারবার আয়না দেখে। কলেজ গেট দিয়ে বের হওয়ার সময় তার বুক ধুকপুক ধুকপুক করে। এই বুঝে এসে সামনে দাঁড়ালো জাংকুক। মনের বাগানে বসন্তের হাওয়া ম করতে লাগলো। আর সে হাওয়ায় বেশি ভুলেই গেল বসন্তের হাওয়া বইতে বইতেই আসে খা খা রোদ্দুর, কাল বৈশাখী ঝড়। আর তা শুরু হয়ে গেছে অনেক আগেই তার অজান্তে। বিয়ের 2 দিন আগে জিমিন এক ছেলের সাথে পালিয়ে গেল। বাবা হুঙ্কার ছাড়লেন, জিমিনকে ত্যায্য কন্যা হিসেবে ঘোষণা দিলেন। কিন্তু এরপর কি? আকাশ ভেঙে পড়লো তের উপর যখন শুনলো ছেলেপক্ষ এখন তেকে নিয়ে যেতে চাইছে। কারণ সবাইকে জানানো হয়ে গেছে এখন বিয়ে না হলে মান সম্মান নিয়ে টানাটানি হবে। এক মায়ের এক ছেলে, ভালো চাকরি করে, দেখতেও সুন্দর। এই ছেলে বাবা মাও হাত ছাড়া করতে চাইলেন না। প্রস্তাব পেয়ে তারাও যেন হাত ছেড়ে বাঁচল। উঠে পড়ে লেগে গেল তেকে বুঝাতে। ফুফু ফুফাকেও ডেকে আনা হলো, যদি তাদের বোঝানোতে কাজ হয়। একের পর এক সুন্দর যুক্তি দাঁড় করাতে লাগলেন এবং কথার ফাঁকে ফাঁকে এও বুঝালেন ভাগ্য ভালো বলে এমন ছেলে পাচ্ছে। তা না হলে শ্যামলা মেয়েদের এত ভালো ঘর থেকে প্রস্তাব আসে নাকি? একের পর এক ইমোশনাল ব্ল্যাকমেল আসতে লাগলো। তে কি করবে বুঝে উঠতে পারলো না। শুধু বুঝলো তার হাতে সময় খুব কম, খুবই কম। যে কোনো ডিসিশন নেওয়ার আগে তাকে জানতে হবে এই চিঠির মানে কি ছিল। কলেজে দরকার আছে বলে তে বেরিয়ে সোজা চলে গেল বাস স্ট্যান্ডে। সেখানে থেকে চলে গেল সেই কলেজে যেখান থেকে সব শুরু। কলেজে এসে তে জানতে পারলো স্যারের বাবা মারা গেছেন। তে থমকে কিছুক্ষণ সেখানেই দাঁড়িয়ে রইল। অসুস্থ ছিলেন কিছুদিন, তাই হয়তো স্যার যোগাযোগ করার সময় করতে পারেনি। স্যার ছুটিতে আছেন, তে কি করবে বুঝে উঠতে পারলো না। শুধু বুঝলো এটা সঠিক সময় না, কিন্তু তার হাতেও তো সময় নেই। কলেজ থেকে ঠিকানা নিয়ে বাসায় যাওয়ার সিদ্ধান্ত নিল। মন বলল যেও না, এটা সঠিক সময় না। মস্তিষ্ক বলল যা হবার হয়ে যাক, বিহিতটা আজকেই হোক। বাসায় এসে তে অবাক হয়ে গেল। কি সুন্দর সিমসাম গোছানো একতলা বাড়ি, তার সামনে এক টুকরো উঠোন। উঠোনের চারিদিকে ফুলের বাগান। কোন মানুষের বাড়িও বুঝি এত সুন্দর হয়, নাকি তার কাছেই সুন্দর লাগছে? এত সুন্দরের মাঝেও কেমন যেন এক বিষণ্ণতা। তার মন খারাপ হয়ে গেল। একটা দীর্ঘশ্বাস ফেলে এগিয়ে গেল। কথায় আছে মায়েদের চোখে কিছুই লুকায় না। তা আবার যদি হয় কোনো যোগ্য সন্তানের মা, তাহলে আর কথাই নেই। সে তার ষষ্ঠ ইন্দ্রিয় সব সময় সজাগ রেখে চলে। হয়তো তাই কিছু একটা আন্দাজ করে নিয়েছে। তের সামনে বসা অসম্ভব সুন্দর এই মহিলা পা থেকে মাথা পর্যন্ত তেকে পর্যবেক্ষণ করছেন। এই জন্যই বুঝি জাংকুক এত সুন্দর। সাথে সাথে তার মন খারাপ হলো। কই তার মাও তো সুন্দর, কিন্তু সে তো হয়নি। এই প্রথম তার রঙের উপরে তার খুব আক্ষেপ হলো। কিছুক্ষণ পরে সুন্দর মতো একটা মেয়ে নাস্তা নিয়ে এসে সামনে রাখলো। তের দিকে তাকিয়ে জাংকুকের মা জিন নিরস কণ্ঠে বললেন। জাংকুকের বাবার শেষ ইচ্ছে ছিল জাংকুকের বিয়েটা দেখে যাওয়া। মেয়ে ঠিক হলো, সবই ঠিক হলো, কিন্তু বিয়েটা দেখে যেতে পারলো না বলেই জিন টুকরে কেঁদে উঠলেন। মেয়েটা দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরলো। ধরে আস্তে আস্তে সান্ত্বনা দিতে লাগলো। আর তে কাঠ হয়ে বসে রইল। এখানে তার কিছুই বলার মানে হয় না। হয়তো তেরই বুঝতে কোনো ভুল ছিল। সে বেরিয়ে এলো। আসার সময় শুধু মেয়েটাকে বলল, আমি এসেছিলাম, স্যারকে বলার দরকার নেই। তার ঠিক 2 দিন পরে তের বিয়ে হয়ে গেল।
অজানা এক গন্তব্যে সে ভেসে গেল। যে মেয়ে কথায় কথায় কেঁদে কেটে নাক ভাসায়, সে মেয়ে নির্বিকার ভাবেই বিদায় নিল। কোনো আক্ষেপ, কোনো অভিযোগ কারো প্রতি কিছুই জানালো না। কেঁদে কেঁদে বলল না তার সাথে কেন এমন হলো, কেন এভাবেই বুঝি মানুষ বদলায়। ঝকঝকে রং বেরঙের কার্ডে বিয়ে ছোট একটা শব্দ হলেও এর মর্মার্থ কিছুদিনের মধ্যেই বুঝে গেল। আর তা বুঝতে সাহায্য করলো ভাগ্যক্রমে পাওয়া অতি সুদর্শন স্বামী আর শ্বশুর বাড়ির লোকজন। তারা অতি যত্নে বুঝিয়ে দিতে লাগলো, তুমি এখানে অনাকাঙ্ক্ষিত, তাদের দয়াই বউ হয়ে এসেছো। তা না হলে কি আর তার সেই যোগ্যতা আছে এ বাড়ির বউ হওয়ার? তে সব মেনে নিল নিঃশব্দে। যেখানে জন্মই তার অনাকাঙ্ক্ষিত, সেখানে বিয়ে আর কি। সব মেনে নিয়ে এগিয়ে যেতে চাইলো, কিন্তু হাই, যার হাত ধরে সে এগিয়ে যাবে তার কাছে শুধুমাত্র একটা শরীর। কাল সময় অসময় তের উপর ঝাঁপিয়ে পড়ে। তে কি করে না করে তার কিছুই আসে যায় না। এই যে তে সকাল থেকে রাত পর্যন্ত বিরতিহীন কাজ করে, তার কিছুই আসে যায় না। উঠতে বসতে সবাই কথা শোনাচ্ছে, সে শুনেও শুনে না। রাতে যখন পোড়া হাত, কাটা হাতের ব্যথায় টইটুম্বুর হয়ে থাকে, সে ফিরেও দেখে না। যখন সে তার চাহিদা মেটাতে ব্যস্ত, তে তখন হাজার ভার ভেঙে চুরমার হয়। তাই সে বুঝেও বুঝে না। বুঝবে কি করে? সে তো অনাকাঙ্ক্ষিত। সুন্দর বউ চেয়েছিল, পেয়েছে কালো বউ। কালো বউর কি আর মন আছে? সে কি আর কষ্ট পায়? যা পাচ্ছে এই তো কত। তের মাঝে মাঝে গলা ফাটিয়ে চিৎকার করে বলতে ইচ্ছে করে, আমি তো কিছু চাইনি, তোমরাই এনেছিলে। কেন এনেছিলে এভাবে তিলে তিলে শেষ করতে? কিছুদিনের মধ্যে তের গালে চাপা ভেঙে গেল, শুকিয়ে গলার হাড় উঠে গেল, চোখের নিচে কালি জমে গেল। বাবা মা নিতে আসে, সে যেতে চায় না। মা জড়িয়ে ধরে কাঁদে। কি সমস্যা জিজ্ঞেস করে, সে টু শব্দও করে না। এদের উপরে তার অনেক অভিমান, অনেক। এই অভিমানের পাল্লা কি কখনো শেষ হবে? পেছাতে পেছাতে এক সময় দেয়ালে পিঠ থেকে তেরো একদিন থেকে গেল। শাশুড়ির মুখের উপরে জবাব দিয়ে বসলো, আর তার ফলস্বরূপ তাই ঠাস করে তার গালে থাপ্পড় বসালো। থাপ্পড় খেয়ে অবশ্য তার কোনো ভাবান্তর হলো না। যেখানে মন শরীর তার সব ক্ষত বিক্ষত, সেখানে থাপ্পড় আর কি? সেখানে থাপ্পড় আর কি? সে হাসলো, বিদ্রুপের হাসি। হাসি দেখে কাই অবাক হয়ে গেল। যে মেয়ে এই 3 বছরে টু শব্দটি করেনি, সে মেয়ে আজ হাসছে, তাও আবার এমন পরিস্থিতিতে। ওই যে বলে না, নাচতে যখন নেমেছি ঘুমটা তুলে আর লাভ কি। কাইকেও অবাক করে দিয়ে তে আরেকটা কাজ করলো। এক দলা থুতু তার মুখের উপরে ছিটিয়ে দিল, দিয়ে খালি পায়ে এক কাপড়ের ঘর থেকে সোজা বেরিয়ে এলো। ভুল জায়গায় স্যাক্রিফাইস আর ভুল মানুষের সাথে কম্প্রোমাইজ না দেয় শান্তি, না দেয় স্বস্তি। আর এই অসামান্য কথার সাধারণ অর্থগুলো বুঝতে 3 বছর লেগে গেল। সে বাসা থেকে বের হয়ে কোথাও গেল না, না বাবার বাড়ি না ফুফুর বাড়ি। সোজা স্টেশনে চলে এলো, এসে সোজা রেল লাইনে দাঁড়ালো। তার ভাগ্যের কথা সে আর কি বলবে। সে মনে হয় কসম খেয়েছে, তের জীবনে কিছুই সে তের মন মতো হতে দিবে না, মরতেও না। যখনই ট্রেন আসবে আসবে করছে, এক লোক এসে তাকে বলতে গেলে জাপটে লাইন থেকে সরালো। তে অবাক হলো, এ আবার কে? তার জীবনে আরো নাটক বাকি আছে। তে সরতে চাইলো, এই লোক তাকে ছাড়লোই না, বরং টেনে সাইডে এনে টাইট করে হাত ধরে দাঁড়িয়ে রইল। এমন ভাব যেন সে বাচ্চা মেয়ে, হাত ছাড়লেই পালিয়ে যাবে। তের বিস্ময় যেন কাটছেই না। কে এই লোক? তার বিস্ময় আরো আকাশ ছুলো যখন জিমিন কিছুক্ষণের মধ্যে দৌড়ে এলো। এসে কোনো কথাবার্তা নেই, সোজা এলো পাথারেই থাপ্পড় দিতে লাগলো। জিমিনের বিয়েটা এখনো 2 ফ্যামিলির কেউ মেনে নেয়নি।
ছোট বাসায় ভাড়া করে থাকছে এই স্টেশনের কাছে। ইনি জিমিনের বর সুগা। জিমিনের সাথে 5 বছরের সম্পর্ক। অন্য ছেলের সাথে বাবা বিয়ে ঠিক করেছে। আর সব থেকে বড় কথা, জিমিন বাবার মুখের উপর কথা বলতে পারবে না। এর জন্য সুগার হাত ধরে পালিয়ে যাওয়া। সুগা অফিসের রেল স্টেশনের পাশ দিয়ে যাতায়াত করেন। সে থেকে সামনাসামনি না দেখলেও ছবি দেখেছে, তাই চিনতে সমস্যা হয়নি। 1-2 চড় থাপ্পড় দিয়ে জিমিন থেকে জড়িয়ে ধরলো। ধরে হাউমাউ করে কাঁদতে লাগলো। কি কি করতে যাচ্ছিলি তুই? কেন মরতে চাইছিস? কেন? কি হয়েছে বোন? কেন এমন করতে যাচ্ছিলি? কি আশ্চর্য, তোর চোখেও পানি। 3 বছরের যন্ত্রণার পাহাড় বুঝি এবার ভাঙলো। জিমিন থেকে তার বাসায় নিয়ে আসলো। তারপরে শুরু করলো তুফান। শুধু যে জিমিন করলো তা না, তাই শ্বশুর বাড়ির মানুষও শুরু করলো। তাদের তো কোনো দোষ নেই, তেই খারাপ। একের পর এক নোংরা অভিযোগ তারা করতে লাগলো। মেয়ে মরতে গিয়েছিল এই খবরে যে হোক আয়ু হতভম্ব। তার মধ্যে তাদের এত ভালো পাত্র আর পাত্রের পরিবারের আসল চেহারা দেখে তারা স্তব্ধ হয়ে গেল। মেয়ে তো কখনো কোনো অভিযোগ করেনি, জানবে কি করে? আর এদিকে যে বন্ধের হিংসে করে তে দূরে চলে গিয়েছিল, এবার তারাই তে ঢাল হয়ে দাঁড়ালো। তার হয়ে তলোয়ার হয়ে লড়তে লাগলো। 3 বছরের যন্ত্রণা সুদে আসলে নিতে থাকলো। জিমিন তো আরো একদম এগিয়ে নারী নির্যাতনের কেস পর্যন্ত করে ফেললো। আর এক কথায়, এদের সে ছাড়বে না, ভর্তা বানাবে। হাসে, রক্তের সম্পর্কগুলো বুঝি এমনই হয়। অথচ এই বন্ধেরই সে দেখতে পারেনি। সে সত্যিই কত বোকা। সে ভাবতো তার কেউ নেই, অথচ যখনই অভিমান করে পালিয়েছে, কেউ না কেউ তাকে ভালোবাসায় আগলে ধরেছে। কিছুদিনের মধ্যে ডিভোর্স নামের সবচেয়ে অসুন্দর জিনিস তার জীবনে হয়ে গেল সুন্দরভাবে। তার সব সময় কপালে মন, সুন্দর জিনিস হবে অসুন্দরভাবে, আর অসুন্দর জিনিস হবে সুন্দরভাবে। তাই এটাও হয়ে গেল। ডিভোর্সের পরে সে মুক্ত পাখির মতো উঠতে লাগলো। কখনো নিজেদের বাসায়, কখনো লিসাদের বাসায়, আবার কখনো জিমিনদের বাসায়। এর মধ্যেই খবর এলো পুকুর বাথরুমে পড়ে গিয়ে পা ভেঙে গেছে। শুনে সাথে সাথেই রওনা দিল, কারণ এই দুটো মানুষের ঋণ সে কখনো শোধ করতে পারবে না। এখানে এসে তার প্রথম যে কথাটা মনে হলো তা হলো জাঙ্কুক স্যার। কি আশ্চর্য, এই 4 বছরে তার কথাতে একেবারেই ভুলে গিয়েছিল। মানুষ সুখে সব ভুলে যায়, আর তে ভুলে গিয়েছিল দুঃখে। সেও কি তেকে ভুলে গেছে? অবশ্যই ভুলে যাওয়াই স্বাভাবিক, কিন্তু সে ভুলেনি এই যে 4 বছর পরও চন্দ্র বলে ডাকছে। কি স্বাভাবিক কথাবার্তা, ঠিক সে 4 বছর আগের মতো। দরজা খুলতেই তে থমকে গেল। ভিতরে একটা হালকা কাঁপুনি অনুভব করলো। সে এখানে এসেছে 3-4 দিন ধরে। মাঝে একদিন অটোতে ছাড়া জাঙ্কুকের সাথে তার আর দেখা হয়নি, হওয়ার কথাও না, কারণ সে ঘর থেকে আর বেরই হয়নি। তে তার গন্ডি জানে, এও জানে সে ডিভোর্সি, আর ডিভোর্সি মেয়েদের অনেক দোষ। কোনো ছেলেদের সাথে একবার ছাড়া 2বার ভালোভাবে কথা বললেই মানুষের ধারণা হয় ছেলে পটাতে চাইছে। আর তার ভাগ্য, সে তো বরাবরই তেরা। সে যদি হাঁটে সোজা, তাহলে সে নিজ দায়িত্বে যেতে থাকবে বাঁকা। তাই চাইছে যে কদিন এখানে আছে আর কারো নজরে নাই পড়তে। তাহলে এখানে স্যারের মা আসার কারণ কি? সে ডুব গেল। ফুপা বাসায় নেই, ফুপুও ঘরে ঘুমাচ্ছে। কোনো সিন ক্রিয়েট হবে না তো? এই দরজা থেকে সরে দাঁড়ালো, আস্তে করে ভিতরে আসার জন্য বলল। জিন হাসলেন, কি সুন্দর নিষ্পাপ হাসি। তিনি কি জানেন তার আর তার ছেলের হাসি একেবারেই এক? তাকে বসিয়ে চায়ের জন্য পা বাড়ালো, কিন্তু তাকে অবাক করে দিয়ে জিন তার হাত ধরলেন, ধরে পাশে বসালেন। হকচকিয়ে গেল, কি বলবে বুঝে উঠতে পারলো না। জিন অবশ্য এত কিছু খেয়াল করলো না। সে তের হাত নিজের 2 হাতে আঁকড়ে ধরে কিছুই হয়নি এমন ভাব নিয়ে আস্তে করে বললেন,
ছেলে আমার খুবই মা ভক্ত, মাকে সে চোখে হারায়। আমার কিন্তু একটা মেয়েও আছে, তার নাম রোজ। তবুও যদি কখনো অসুস্থ হয়েছি, মেয়ে আর কি করছে? আমার সেবা তো ভালোই, সংসারের অর্ধেক কাজও জাঙ্কুক করে ফেলবে। কোনো কিছুতেই আমাকে হাতই দিতে দেবে না, সবকিছু মুখের সামনে এনে হাজির। তার কাজ দেখে সবাই ঠাট্টা করতো। আরে ছেলেকে আর স্কুলে পাঠিয়ে কি হবে? রান্না বান্না শেখান, রান্না বান্না শুনেই আমি হাসতাম। ছেলে বড় হলো, এরপর এক পাশ দিল। তবুও ছেলে আমার মাকে ছাড়া সে কিছুই বোঝে না। মায়ের কাছে সে নরম, তুলতুলে ফুলের মতো, উঁচু কণ্ঠেও কথা বলে না। কিন্তু বাহিরের মানুষের কাছে ততই কঠিন, লোহার মতো। প্রায় মেয়ের মুখে শুনতাম, তোমার ছেলে কলেজে এমন করেছে, তেমন করেছে, লোকে এটা বলেছে, মেয়েরা ওটা বলেছে। কত বোঝাতাম, সে হাই তুলে বলতো, যার যার কাছে নরম হওয়ার তাদের কাছে ঠিকই হব, এতে বুঝাবুঝি কি? মায়ের মন তো সবই বুঝি। হঠাৎ একদিন মনে হলো ছেলে আমার বদলে যাচ্ছে, বাসায় থেকেও নেই, মায়ের কাছেও নেই। কেমন জানি একটা ভয় হলো, ছেলেকে হারানোর ভয়। এ ভয় একমাত্র মায়েরাই বুঝবে। তুমি যখন মা হবে, তখন দেখো আমাকে আর খুব একটা দোষী মনে হবে না। তাড়াতাড়ি বিয়ের জন্য উঠে পড়ে লাগলাম। কার না কার পাল্লায় পড়েছে, তখন বুঝলাম ছেলে আমার কতটা কঠিন। ছোটবেলা থেকে আমি ফুলের মতো দেখে এসেছি, লোহাটা হজম হলো না, বাসায় শুরু হয়ে গেল ঝামেলা। ছেলে যদি হয় 100, মা তার 100তে 150। জিন আবারও হাসলেন, পরক্ষণেই মুখটা আবার মলিন করে বললেন, এই ঝামেলায় জাঙ্কুকের বাবা হার্ট অ্যাটাক করলেন। আমার দোষে আমি আমার স্বামীকে হারালাম। কিন্তু দোষ পেলাম সেই অজানা একটা কারণকে, যে কারণ আমাকে আমার ছেলে থেকে দূরে নিয়েছে, আমার স্বামীকে নিয়েছে। সেই অজানা কারণও নির্দিষ্ট দিক খুঁজে পেল যখন তুমি আমাদের বাসায় আসলে। ছেলেকে তো আমি চিনি, কোনো মেয়ে কি আর সে সাহস আছে এমনি এমনি বাড়িতে চলে আসবে? সেই দিন যা বলেছিলাম সবই মিথ্যে ছিল। ছেলেকে আমি বিয়ের জন্য রাজি করতে পারিনি, ঠিক আর হবে কি? সেই মেয়েটা সম্পর্কে আমার ভাগ্নি হয়। ভেবেছিলাম তুমি সরে গেলে ছেলে আবার আমার হবে, কিন্তু এটা বুঝিনি সেই দিন আমি তোমাকে দূরে সরাইনি, নিজেই নিজের ছেলেকে দূরে সরিয়েছিলাম। সে কিন্তু এখনো জানে না তুমি একদিন আমাদের বাসায় এসেছিলে। যদি জানতো তুমি তার কাছে এসেছিলে, আমার কারণে ফিরে গেছো, আমার ছেলে মরে যেত, সত্যিই মরে যেত। তোমার বিয়ে হলো, সে শুধু শুনলো, কোনো প্রতিক্রিয়া দেখালো না। ছেলে আমার স্বাভাবিক, ঠিক মতো খাচ্ছে, ঘুমাচ্ছে, কলেজে যাচ্ছে, আমার কি লাগবে না লাগবে খোঁজ নিচ্ছে। কিন্তু তবুও কোথাও যেন একটু সুতো ছেঁড়া। আমি বুঝি না, ধরতে পারি না। সেটা তো বুঝলাম 2 বছর পর। একদিন তাহাজ্জুদ পড়ার জন্য উঠেছি, দেখি ওর রুমের বাতি জ্বালানো। আমি এগিয়ে গেলাম, গিয়েই হতবাক, আমার ছেলের হাতে সিগারেট। আমাকে দেখে তার কোনো বামান্তর হলো না, শূন্য তাকিয়ে শুধু বলল, সে ভালো নেই মা, একদম ভালো নেই। তবুও সে কাউকে কিচ্ছু বলবে না। তার যে সবার প্রতি অনেক অভিমান, অনেক। আমি কেন সঠিক সময়ে তার হাতটা ধরতে পারলাম না মা? বলেই ছেলে আমার দিকে তাকালো। আমার ভেতর কেঁপে উঠল। এক হাহাকার ভরা দৃষ্টি কোনো মা না দেখুক। আর তার সাথে এও বুঝলাম, একে তো আমি চিনি না, চিনবো কি করে? আমার ছেলে তো 2 বছর আগে শেষ হয়েছে, আর সেটা করেছি আমি নিজ হাতে। এই যে চলছে, ফিরছে, খাচ্ছে, এটা একটা রোবট, হৃদয়হীন রোবট, যে শুধু মায়ের দায়িত্ব পালন করছে। জিন দীর্ঘশ্বাস ফেললো, ফেলে তের দিকে তাকালো। তে নির্বিকার ভাবে বসে আছে, শুধু হাত দুটো তিরতির করে কাঁপছে। তারপর হঠাৎ একদিন আমার সেই আগের ছেলেকে দেখলাম, মন ভরে দেখলাম।
আর বুঝলাম আমার ছেলে হৃদয় ফিরে আসছে। এবার কিন্তু আমি আগের ভুল করব না। সে হালকা হাসলো, হেসে একটা হাতের গালে আলতো ছুঁয়ে বলল, 3 বছর যে শুধু তোমার কষ্ট গেছে তা কিন্তু না, আরেকজনেরও গেছে। শুধু তোমারটা দেখা গেছে, তারটা যায়নি। বলে তিনি উঠে দাঁড়ালেন। দাঁড়িয়ে বললেন, ভেঙে পড়া জীবনের কোনো মূল্য নেই। মূল্য তো সেই জীবনের যে বারবার ভেঙেও আবার মাথা উঁচু করে দাঁড়িয়েছে। দোয়া করি তুমিও মাথা উঁচু করে দাঁড়াও। আর কখনো যদি সামনে এগিয়ে যাওয়ার জন্য কাউকে সাথে নিতে চাও, তাহলে অন্তত একবার আমার ছেলের কথা ভেবো। মনে করো তোমার কাছে এটা একটা স্বার্থপর মায়ের ছোট্ট একটা অনুরোধ। আসি, ভালো থেকো। তারপর অনেক দিন কেটে গেল। এবার তে 3rd ইয়ারে উঠলো। তার ব্রেন বরাবরই ভালো, পাশ করলেও ভালোভাবে। সেদিন জাঙ্কুকের মায়ের কথাগুলো শুনে মনে হয়েছিল, ঠিকই তো, এভাবে বেশি বেড়ানোর মানে কি? ডিভোর্স হয়েছে বলে কি তার জীবন শেষ? সে আবার মাথা উঁচু করে দাঁড়াবে। যা হবার হোক, সে আর অভিমান করে পালাবে না। সব সমস্যার সমাধান নিজেই করবে। যেই ভাবা সেই কাজ। আবার সে কলেজে ভর্তি হয়ে গেল, তারই জেজেকে স্যারের কলেজে। অবশ্যই এর পুরো ক্রেডিট স্যার। পুরনো স্টুডেন্ট এতটুকু তো করতেই পারে। দিন আসার কিছুদিন পরে সে সোজা স্যারের বাসায় গিয়েছিল। জাঙ্কুকের মায়ের এমন ভাব তাকে চেনেই না, তেরও সেই ভাব সেও চেনে না। আর এই চেনাচেনির মাঝে জাঙ্কুক হতভম্ব। তে নিজে থেকে এই বাসায় আসবে সে হয়তো ভাবেইনি। তার এই হতভম্বকে তে দেখেও না দেখার ভান করে গদগদ হয়ে বলল, একটা সাহায্যের জন্য এসেছি স্যার। ডিভোর্স হয়েছে, আপাতত কিছু আর করার নেই। জানেনই তো, নেই কাজ তো খইবাজ। আমার কাছে খইও নেই, তাই লেখাপড়াটা আবার শুরু করতে চাই। যদি ভর্তির একটু ব্যবস্থা করতেন। তার ডিসিশনে সবাই যেমন খুশি হয়েছে, তেমন জাঙ্কুক হয়েছে। মুখে অবশ্যই বলেনি, তবে তে জানে এই মানুষটা আগা মাথা ডান বাম, এখন সে সব জানে। তারপর তাকে আর কিছু করতে হয়নি। জাঙ্কুকই ব্যবস্থা করেছে। এখন আবার সে ফুপা ফুপুর এখানেই আছে। ছুটি ছুটিতে মা বাবার কাছে গিয়ে থাকে। তখন আর তার 2 বোনও এসে হাজির হয়। তখন তার মনে হয় সত্যি সে রাজকন্যা, আর এই রাজকন্যার ভাগ্যে সুখী আর সুখ। তে হাসে, হাসতে হাসতে তার চোখ যায় কলেজের বারান্দা দিয়ে হেঁটে যাওয়া অতি সুদর্শন মানুষটার দিকে। কি খায় কে জানে? দিন দিন খালি সুন্দরী হচ্ছে, নাকি তার কাছে লাগে কি জানি। কলেজের এখনো একটা মেয়েও তাকে দেখতে পারে না। দিনকে দিন তার অত্যাচার বেড়েই চলছে। সেই দিনতে দেখলো একটা মেয়ে তার ক্লাস থেকে কেঁদে কেঁদে বের হচ্ছে। কিভাবে যে এতটা বদ হয় কে জানে। সেদিন শুনলো ইন্টারের 1st ইয়ারের মেয়েরা তাকে মুরগি স্যার বলে ডাকছে। মুরগির মতো কি করেছে আল্লাহই জানে। জাঙ্কুকের অপেক্ষা করে, আর এই অপেক্ষার মাঝে মাঝে বিরক্ত হয়ে গেলে তার নামে সাদা একটা কাগজ পাঠিয়ে দেয়, যেখানে অসংখ্য বার লেখা থাকে চন্দ্র চন্দ্র চন্দ্র। নিস্তব্ধ রাত, আকাশে তারাদের মেলা, আর একটি সুন্দর বড় গোলাকার চাঁদ উঠেছে। চাঁদের আলোতে চারিদিক যেন আলাদাই সৌন্দর্য ফুটে উঠেছে। কিন্তু এই চাঁদ যেন বড়ই একা, কোনো সঙ্গী নেই। তার আশেপাশে হাজারো তারা নক্ষত্র থাকলেও যেন সে ভীষণ একা। রাত শেষে সবসময় সে একা হয়ে যায়। আর এই একা নিস্তব্ধ চাঁদকে একটি মেয়ে নিজের বারান্দা দিয়ে দেখছে। সেও যেন এই চাঁদের মতোই একা। সারাদিন হাজারো মানুষের ভিড়ে থেকেও যেন সে একা। কিন্তু তার কাছে সে এখন পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। সে কি আসলে এসব সুখেরই যোগ্য ছিল? হাজারো ঝড়-ঝাপটা পেরিয়ে জীবনের সব থেকে কঠিন সময় পার করে আল্লাহ যে তার জন্য এত সুন্দর একটি পরিকল্পনা করে রেখেছিল, সে কখনো ভাবতেই পারেনি। আজ থেকে ঠিক 1 সপ্তাহ আগে তে আর জাঙ্কুকের বিয়ে হয়েছে। ক্লাস শেষ করে তে জাঙ্কুকের অফিস রুমে চলে যায় আর গিয়ে বলল, স্যার আমি কিছু বলতে চাই।
তের কণ্ঠ শুনে জাঙ্কুক মাথা তুলে তের দিকে তাকায়। বলো, কি বলতে চাও? জাঙ্কুক ভেবেছিল তে হয়তো পড়াশোনা নিয়ে কিছু বলতে চায়, কিন্তু তাকে অবাক করে দিয়ে তে জাঙ্কুকের একদম সামনে এসে বলল, আমি আপনার বউ হতে চাই, আপনি কি আমার বর হবেন? তের মুখে এমন কথা শুনে জাঙ্কুক কি প্রতিক্রিয়া দেখাবে বুঝতে পারল না, শুধু অবাক হয়ে তের দিকে তাকিয়েছিল। তে জাঙ্কুকের অফিস রুমে গিয়েছে, এটা সবাই জানবে না তা কি করে হয়। প্রথম দিনের মতো আজকের কথাটাও সবাই জেনে গেল। এটাও জেনে গেল যে স্যারের চান্দ্র তাকে বিয়ে প্রস্তাব দিয়েছে। তারপর আর কি, পুরো কলেজে হই হই লেগে গেল। তের বিয়ে উপলক্ষে জেহব জিমিনকে আবার আপন করে নিয়েছে, সাথে সুগাকেও। বাবা মা ফুপা ফুপু দুই বোন আজকে অনেক খুশি। তাদের আদরের ছোট বোন অবশেষে সুখ খুঁজে পেল। বিয়ের দিন রাতে তে বুঝতে পারলো মানুষটা তাকে ঠিক কতটা ভালোবাসে। এই মানুষটা হয়তো তার জীবনের সঠিক মানুষ ছিল। 3 বছরের কষ্ট এই কদিনে জাঙ্কুক পুরোপুরি ভুলিয়ে দিয়েছে। এইসব আকাশ পাতাল চিন্তার মাঝে কে যেন তাকে পেছন থেকে জড়িয়ে ধরল। চান্দ্র, কি ভাবছো এত? কিছু না স্যার। তে, তুমি আমাকে কি বললে মাত্র? আরেকবার বলো তো। সরি ড্যাডি, ভুলে ফেলেছি। ভুল যখন করেছো শাস্তি তো পেতেই হবে, তাই না মাই ডিয়ার বেবি গার্ল? কি হলো বেবি, ইউ নিড পানিশমেন্ট রাইট? নো ড্যাডি প্লিজ, এই কদিনে তোমার ভালোবাসার শাস্তি পেয়ে এখনো আমার ফুল বডি ব্যথা করছে। ও, কিন্তু এটা তো তোমার আমাকে স্যার ডাকার আগে ভাবা উচিত ছিল, তাই না? তুমি তো জানোই আমি তোমার মুখে শুধু আমার জন্য ড্যাডি শুনতে চাই। সো বেবি, কাম এন্ড সিট মাই লিপ। এ আর কথা বাড়ায় না, কারণ সে জানে জাঙ্কুক তার কথা শুনবে না। তাই তে গিয়ে সোজা জাঙ্কুকের লেপে বসে পড়ে। তেকে নিজের লেপে বসতে দেখে জাঙ্কুকের ঠোঁটে ফুটে ওঠে একটি বিশ্বজয়ী হাসি। জাঙ্কুক তেকে নিজের আরো কাছে টেনে নিয়ে রাফলি কিস করতে থাকে। এদিকে তে জাঙ্কুকের সাথে তাল মেলাতে পারছে না। জাঙ্কুক কিস করার মধ্যে তে ঠোঁট বাইট করে দেয়, যার কারণে তে কিসের মধ্যে মন করে ওঠে। আর এই সুযোগে জাঙ্কুক তে এর মুখে নিজের টাঙ্গিল করায়, আর তে এর মুখে প্রতিটা কোণ টেস্ট করতে থাকে। এবার জাঙ্কুক কিস করা ছেড়ে নেমে আসে তে এর গলার কাছে। সে নিজের হাত দিয়ে তে এর টপ খুলতে থাকে। টপ খোলা শেষে জাঙ্কুক তে এর বুকে নরম জায়গায় মুখ ডুবিয়ে দেয়, কিস দিয়ে ভরিয়ে দেয়, সাথে দুটো করছে। জাঙ্কুক আগে থেকে শার্টলেস ছিল, তাই তাকে আর কষ্ট করতে হলো না। জাঙ্কুক তেকে কোলে করে নিয়ে বেডে ছুঁড়ে মারে, আর দ্রুত হাতে তে আর নিজেকে আনড্রেস করে ফেলে। তে কিছু বুঝে ওঠার আগে জাঙ্কুক তে দু পা ফাঁক করে কোনো সতর্কতা ছাড়াই নিজেকে তের মাঝে ইন করিয়ে দেয়। ড্যাডি, জাঙ্কুক কোনো সময় দেরি না করে জোরে জোরে ধাক্কা দিতে শুরু করে, আর তে মন করতে থাকে জোরে জোরে, জাঙ্কুক স্লো প্লিজ, নো বেবি, it's amazing, I like it, it's painful, you, slow please, baby, it's so good, are you like that? জাঙ্কুক কোনো কথা না বলে জোরে জোরে টিমেট হতে থাকে। তাদের দুজনের ঘন নিঃশ্বাস আর সুখময় চিৎকারে মুহূর্তে রুমের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। এখন প্রায় রাত শেষ, কিন্তু জাঙ্কুক এখনো তেয়ের সাথে মেট হচ্ছে। সে হাঁটু ভেঙে বসে তেয়ের কোমরে হাত দিয়ে জোরে জোরে ধাক্কা দিচ্ছে। তেয়ের শরীর নড়ছে না, কিন্তু জাঙ্কুকের ধাক্কা তেয়ের পকেটে গিয়ে আঘাত করছে।
আর সে ভিতর থেকে কেঁপে উঠছে। অবশেষে জাংকুক আবার তেয়ের মধ্যে করে। এ নিয়ে জাংকুক তেয়ের মধ্যে 15 বার করছে। সূর্য প্রায় উঠে গেছে। তখন জাংকুক তেকে নিজের বুকে জড়িয়ে শুয়ে পড়ে। তে ক্লান্ত থেকে ঘুমিয়ে পড়ে। আর জাংকুক তেয়ের নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে বলে ওঠে, চন্দ্র, তুমি যদি আমার জীবনে না আসতে, হয়তো আমি এই অনুভূতির সঙ্গে পরিচিত হতাম না। তোমার জীবনে প্রথম পুরস্কার হওয়ার কথা ছিল, কিন্তু মাঝখান থেকে ওই বাচ্চাটা এসে সব এলোমেলো করে দিল। যাই হোক, দেরিতে হলেও তুমি আমার হলে। আমি তোমাকে আমার করে পেয়েছি সারা জীবনের জন্য। এটাই তো অনেক। খুব ভালোবাসি চন্দ্র, খুব বেশি ভালোবাসি তোমায়। তে ঘুমের মাঝেও হালকা হাসে। হয়তো সে জাংকুকের কথাটা শুনতে পেয়েছে।